রেস্টুরেন্টের গোল টেবিলে পায়ের উপর পা তুলে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে মুখোমুখি হয়ে বসে আছে অভ্র তালুকদার আর আদ্রিয়ান চৌধুরী। মুখের ভাব অতি গম্ভীর দুজনেরই। আদ্রিয়ানের ডান পাশে বিরক্তিকর মুখে বসে আছে সারা, আর ঠিক তার উল্টো দিকে বসে আছে মেহরিন। তার চোখে মুখে সুস্পষ্ট তীব্র বিরক্তির ছাপ। তখন আর তার আদ্রিয়ানের ছোটোখাটো একটা যুদ্ধের মাঝখানে উপস্থিত হয় অভ্র নামক আর এক জাউরা। এতে চরম বিরক্ত হয় মেহরিন। যখন তখন যেখানে সেখানে না বলে হুট করে উপস্থিত হওয়ার কারণ সে ঠিক বুঝে উঠতে পারে না। ঠিক যেমনটা বুঝে উঠতে পারে না আদ্রিয়ানের যেখানে সেখানে হুট করে দেওয়ালে ঠেসে ধরে চুমু খাওয়ার কারণ। এই দু ভাইয়ের সাথে তার মতো ছোট্টখাট্টো মুরগির বাচ্চার ন্যায় মেয়েটার যে কী শত্রুতা আছে তা ভেবে পেল না রমণী। জুসের ট্রতে চুমুক বসিয়ে ফের চোখ তাকালো সামনে বসে থাকা দুই পুরুষের পানে, যাদের ভাবসাব বোঝা যাচ্ছে না এখনও। আদ্রিয়ান অভ্রের থেকে চোখ সরিয়ে নিল এ পর্যায়ে। সামান্য মুখ কুচকে ধোয়া ওঠা কফিতে চুমুক বসালো। অভ্র তাই করল। অতঃপর ধীর হস্তে কোটা টেনে ঠিক করে আচমকা আদ্রিয়ানের পানে হাত বাড়ালো অভ্র। হাসি হাসি মুখ করে আওড়ালো, কংগ্রাচুলেশনস ব্রো। এভাবে সারপ্রাইজ দিবি তা ভাবতেই পারিনি। আদ্রিয়ান কুটিল হাসলো। হাত বাড়িয়ে দিতে দিতে আচমকা তা ফিরিয়ে নিল। হাত ছুঁই ছুঁই অবস্থায় এভাবে ফিরিয়ে নেওয়াতে অপমানিত বোধ করলো অভ্র, তবু মুখের ভাব স্বাভাবিক রাখলো। থ্যাংক ইউ বলেই ফের কফিতে ঠোঁট ছোঁয়ালো। আদ্রিয়ান এক চুমুক বসিয়ে আওড়ালো, আসলে কি বলতো, হুট করেই দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে বিয়ে করছিস বলে সারপ্রাইজ দিলি আমায়, তাই আমিও ভাবলাম তোকে সারপ্রাইজ দিই। অভ্র হাসলো। বাই দ্য ওয়ে, আমাদের বিয়েটা কিন্তু একদিনেই। জানি, বেশ ভালোই একটা দিন বেছে নিয়েছিস, কিন্তু একদম কথাটা বলেই বাঁকা নজরে মেহরিনের পানে একবার চাইলো আদ্রিয়ান। মেহরিন চোখ উল্টালো বিরক্তিতে। ধপ করে বর্ষা হতে উঠে পড়ল রমণী। কাঁধের ব্যাগখানা তুলে আওড়ালো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আপনারা গল্প করুন। কেমন ভ্রু কুচকে গেল অফ্রের। এখনই তো বসলাম, আর একটু পর উঠো, আর বাসায় ড্রপ করে দিব যাওয়ার সময়। আপাতত ছোট যার সাথে পরিচয় করো। মেহরিন বাঁকা নজরে সারার পানে তাকালো। সারা অবশ্য ফিরেও চাইল না তার পানে। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে মেহরিনকে পরখ করল। মেহরিন ঘাড় বাঁকিয়ে চোখ উল্টালো, ফের বিরক্তিকর শ্বাস ফেলে বলল, ইন্টারেস্ট নেই আপাতত, যেটুকু পরিচয় হয়েছে সেটুকুই এনাফ। আমি আসছি, আপনাকে আর কষ্ট করে ড্রপ করতে হবে না। হ্যাঁ যাও, আমারও ইন্টারেস্ট নেই তোমার সাথে কথা বলার। সারা ঠোঁট বাঁকালো। মেহরিন অবশ্য বলল না কিছুই। তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিয়ানের পানে এক পলক তাকিয়ে গটগট পায়ে রেস্টুরেন্ট হতে বেরিয়ে গেল। এদের তামাশা দেখার ন্যায় অতিরিক্তি সময় তার নেই। মেহরিন যেতেই কফিতে শেষবারের মতো চুমুক বসিয়ে আদ্রিয়ান উঠে দাঁড়ালো। অভ্র ভ্রু কুচকে নিল ফের। কিরে, তুই কোথায় যাচ্ছিস? কাজ আছে, অফিসে যেতে হবে, ড্যাড ডেকেছে এখনই, মাথা দোলালো আদ্রিয়ান। সারাও চট করে দাঁড়িয়ে তার বাহু জড়িয়ে ধরল অত্যন্ত আহ্লাদি ভঙ্গিতে। বেবি, তাহলে আমাকে ড্রপ করে দিয়ে অফিসে যাও। আদ্রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সারার পানে তাকিয়ে থাকতে থাকতে আলগোসে নিজের হাতটা সারার হাত হতে সরিয়ে নিল। টিস্যু পেপার তুলে গটগট পায়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের বাইরের দিকে। সরি, আই ক্যান্ট। 37 তলা বিশিষ্ট বিশাল আকৃতির কাচে ঘেরা অফিসটা দাঁড়িয়ে আছে শহরের ঠিক মধ্যিখানে। মাথা উঁচু করে আকাশের বুক চিরে দীর্ঘ এক দালানটার অগ্রভাগে বড় বড় অক্ষরে খোদাই করা আছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। 21 তলার বিশাল বিলাসবহুল একটা অফিস রুমে নিজের কাজে ব্যস্ত আশিক চৌধুরী। গায়ে ফর্মাল শার্ট প্যান্ট, হাতে ঘড়ির সাথে মুখটা অত্যন্ত গম্ভীর এক ধরনের পেশাদারিত্বের ছোঁয়া লেপ্টে আছে সারা বদনে। চোখ দুটো আবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে। পাশেই তার অ্যাসিস্ট্যান্ট রুহুল অতি দক্ষতার সাথে নতুন একটা ড্রিল নিয়ে আলোচনা করছেন। সকল তথ্যাদি সংরক্ষণ করে তা খুঁটিয়ে দেখে বুঝিয়ে দিচ্ছে আশিক চৌধুরীকে। আশিক চৌধুরী আপাতত সেদিকেই ধ্যানবদ্ধ। এর মধ্যেই কেবিনে এক প্রকার নক না করেই হুট করেই আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির। কাজের সময় কোনোরূপ অনুমতি ব্যতীত এভাবে প্রবেশ করার। চট করে উপস্থিত দুজনেই দরজার পানে তাকায়। নাজমা তালুকদারকে দেখে আশিক চৌধুরী কপাল কুঁচকে নিলেন। রুহুল সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দায়িত্ব অনুযায়ী কাউকে পরোয়া না করে বেশ কঠোর গলায় বলে উঠল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের ম্যানার্স?
এই সময় কাউকে অ্যালাউ না তা জানিয়ে দেওয়া হয়নি। আর পারমিশন ছাড়া হুট করে এভাবে আসার মানে কি? বলেই দায়িত্বরত আর একজন স্টাফ আরশাদকে ডাকতে উদ্ধত হলো রুহুল। নাজমা তালুকদার তখন দাম্ভিক ভঙ্গিতে হেসে উঁচু হিলের ঠক ঠক আওয়াজ তুলে এগিয়ে এলেন। বা নিজের ভাইয়ের কেবিনে আসতেও আজকাল পারমিশন লাগে? আশিক চৌধুরী কিছু বলতেই যাবেন, ফের রুহুল বলে উঠলেন, সরি ম্যাম, কাজের জায়গায় আমরা সম্পর্ক দেখি না। ইনফ্যাক্ট এই নিয়মটা আমাদের বস এরই শেখানো। রুহুল, এনাফ, আমরা পরে আলোচনা করি, তুমি এখন এসো। আশিক চৌধুরীর কথায় মাথা নাড়ালো রুহুল। জি স্যার, অ্যাজ ইয়োর উইশ। রুহুল কাগজপত্র গুছিয়ে গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। আশিক চৌধুরী সেদিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টি বোলালেন স্বীয় বোনের পানে। নাজমার হঠাৎ আগমনের যথাযথ কারণ সুস্পষ্ট নয় তার কাছে। কপালে পড়ল কয়েক দস্তর ভাঁজ। কে চাই? ভাইয়ের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলেন নাজমা তালুকদার। যা আগেও চাইতাম। এ পর্যায়ে তীব্র বিরক্তিতে চ বর্ণ উচ্চারণ করে বসেন আশিক চৌধুরী। মাথা খারাপ তোর? এত সম্পত্তির জন্য, শুধু সম্পত্তির জন্য তোর ভাগ তোকে দিয়ে দিয়েছে। আশিক চৌধুরীর কথাই হুট করেই নাজমা তালুকদারের মুখে তীব্র হিংসা ফুটে উঠল। রাগে রীতিমতো থরথর করে কাঁপতে লাগলেন তিনি। নাকের পাটা ফুলিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ালেন, কিন্তু আমার ওই জমিটাই চাই, যে জমিটা তোমার বাবা তোমার ছেলের নামে করে দিয়েছে। অ্যাট এনি কস্ট আমি ওই প্রপার্টি নিজের নামে চাই, বুঝেছ? আশিক চৌধুরী হাসলেন, মনে মনে তার ছেলের হাসি হাসলেন তিনি। নিজের বোন হয়ে কিনা তার ছেলের সাথে এভাবে কম্পিটিশন পারছে এটা করতে? এতিমদের বরাদ্দকৃত জমিতে এভাবে কুনজর দিতে তার বুক কাঁপছে না? নাজমার কি আইডিয়া আছে ওই জমিতে কত অসহায় এতিম ছোট ছোট বাচ্চাদের বাস, সেখানে কত দরিদ্র পরিবার নিজেদের আশ্রয় করে তুলেছে? তাদের শেষ আশ্রয় ওটা, যা আদ্রিয়ানের নামে থাকলেও স্বাধীনতা সেই অবুঝ শিশুদের সহ দরিদ্রদের। আশিক চৌধুরীর বাবা নিজের নাতিকে কয়েক একর এর সেই জমি দিয়ে গেছিলেন ভালোবেসে। তখন অবশ্য সেটা ফাঁকা পড়েছিল, দীর্ঘদিন কোনো ধরনের যাতায়াত না থাকায়, এবং আদ্রিয়ানের সিদ্ধান্তে বেশ কিছু বছর আগে সেখানে এতিমখানা নির্মাণ হয়। বৃদ্ধাশ্রম থেকে শুরু করে বাচ্চাদের জন্য খেলার মাঠ, মসজিদ ও মাদ্রাসা, সাথে গরিবরা নিজেদের ঘাঁটি গেড়ে তা এখন বস্তিতে পরিণত হয়েছে। যেই জমির প্রতি প্রথম থেকেই তীব্র লালসা কাজ করত নাজমার, আদ্রিয়ানের নামে জমিটা উইল করে দেওয়াতে নিজের বাবার সাথেও সম্পর্ক ভালো ছিল না খুব একটা। এর কয়েক বছর পর আশিক চৌধুরী বাবা অবশ্য মারা যান, তবে নাজমার লোভ তখনও কমে না। আদ্রিয়ানকে যেভাবে হোক ফাঁদে ফেলে সেই জমিটা হাসিল করার ধান্দায় মুশকুল ছিল তিনি। আর আজ এবার এসেছে ভাইয়ের কাছে সেই জমি নিয়ে কথা বলতে। আশিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। যাই কিছু হয়ে যাক, আদ্রিয়ান কখনোই ওই জমি নাজমার হাতে দেবে না, নিজের প্রাণ থাকতে তো নয়। ভাবনার মাঝেই নাজমা তালুকদার আশিক চৌধুরীর সামনে তুড়ি বাজালেন বাঁকা হেসে। আশিক চৌধুরীও হাসলেন সেই তালে, দৃঢ় গলায় বললেন, কিন্তু ওটা তো তুই পাবি না। কেন? খুব ভালো করেই জানিস কেন। নাজমা তালুকদার তাচ্ছিল্যের হাসলেন। ও জাস্ট ফাক অফ ভাই, তোদের এত মায়া থাকলে ওই অনাথদের নিজেদের ঘরে জায়গা দে, তবুও ওই জমিটা আমার চাই। আর হ্যাঁ, নাজমা তালুকদার এক সেকেন্ড থামলেন। আশিক চৌধুরীর পানে চেয়ে বাঁকা হেসে বলে উঠলেন, এই কথাটা তোর ওই জনদরদি ছেলে মিস্টার আদ্রিয়ান চৌধুরীকেও জানিয়ে দিস। হয় জমি ছাড়বে, নয় ভালোবাসা, দুটোর মধ্যে একটা তাকে হারাতে হবেই। বসা থেকে উঠে এক ঝটকায় কটকট পায়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেলেন নাজমা তালুকদার। আশিক চৌধুরীর চোয়ালদ্বয় শক্ত হয়ে উঠল। শিকারি চোখ দুটো এক নিমিষে জ্বলে উঠল তার। দাঁতে দাঁত চাপলেন ভদ্রলোক। মিসেস নাজমা তালুকদার, আমার ছেলের পিছনে লেগে একদমই ঠিক করিসনি। ও তো কিছুই হারাবে না, না অসহায়দের জমি, না ভালোবাসা। উল্টো তোদের মা ছেলেকে এমন শিক্ষা দিবে যে সারা জীবন সেটা মনে রাখবি। অ্যান্ড আই প্রমিস ইউ মাই ডিয়ার সিস্টার। মেহরিন বাড়িতে ফিরেছে সেই দুপুরবেলা, আর ফেরার আধা ঘন্টা বাদেই লক্ষ্য করলো তার গলার স্বর্ণের চেনটা নিখোঁজ। রমণীর বুকটা ফুট করেই ধক করে উঠল। চেনটা তার বাবা তাকে বানিয়ে দিয়েছিল ছোট্টবেলা। ল্যাম্পশেডের ভেতরে তার নামও খোদাই করা আছে ছোট্ট করে। মনোয়ার শেখের অত্যন্ত আদরের সন্তান মেহরিন। সে হওয়ার পর দ্বিতীয় কোনো সন্তানের স্বপ্ন দেখেননি। চেনটা মেহরিসের 10তম জন্মদিন উপলক্ষে তিনি পরিয়ে দিয়েছিলেন, আর সেই থেকেই সেটা
গলায় ছিল। না তো মেহরিন সেটা খুলেছে আর না কোনো দিন হারিয়েছে। তবে আজ হুট করেই কোথায় কি হলো কে জানে। গোসল করার সময় লক্ষ্য করলো চেনটা গলায় নেই। মেহরিন গলা শুকিয়ে কাট। পুরো ঘর তন্ন করে খুঁজতে চলেছে রমণী, তবে কোথাও প্রিয় জিনিসটার হদিশ নেই। চোখে পানি এসে গেছে, বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে চেইনটা হারিয়ে। মেশিন সারা ঘর এক নাগারে খুঁজে চললেও তার হদিশ না পেয়ে হতাশ হলো। ধপ করে বসে পড়লো বিছানায়। সাথে মনে হলো ভার্সিটিতে পড়ে গেল না তো, আর যদি সেখানেই পড়ে যায় তাহলে তা কী করে ফিরে পাবে সে। মেহরিন ভাবতে পারে না, চোখের কোণে পানি জমে। বাবাকে কী জবাব দিবে চেইনের কথা জিজ্ঞেস করলে? নিশ্চয়ই বাবা খুব অভিমান করবে তার উপর। ভাবনার মাঝেই ফোনের টুংটাং আওয়াজে ধ্যানভঙ্গ হয় রমণীর। বিষণ্ণ চেহারায় সরু হাত তুলে আলগোসে মুছে নেয় সুষ্টি মুখখানা। অতঃপর ধীরে হস্তে ফোন তুলে দেখতে পায় আদ্রিয়ান মেসেজ করেছে। হুট করে কপালে ভাঁজ পড়ে মেহরিনের। এ সময় আদ্রিয়ান কেন নক করছে তা ঠিক বুঝে উঠতে পারল না রমণী। মেসেজটা চেক করে বুঝতে পারলো শহরের বাইরে কোনো এক রিসোর্টের নাম উল্লেখ করা। নানান ডেকোরেশন সহ সেখানকার বিভিন্ন তথ্যাদি মেশিন কপালে স্লাইড করতে দেখতে লাগলো তা। টুং করে মেসেজে এলো, গেট রেডি সুইট হার্ট, আওয়ার নিউ চ্যাপ্টার বিংস রাইট হেয়ার অ্যাট দিস রিসোর্ট। তনু মনটা ছলকে উঠল অজানা আশঙ্কায়। ধপ করে ফোনটা পড়ে গেল তার হাত থেকে। মেসেজটার যথাযথ অর্থ ঠিক বুঝে উঠতে পারল না রমণী। তীর তীর করে কাঁপতে থাকা ওষ্ঠযুগল ভেদ করে মাত্র বেরিয়ে যায় কয়েকটা ভাঙা শব্দ। নতুন অধ্যায় মানে অজানা কারণে বুকের ভেতরটা শিউরে উঠল তার। শিরা উপশিরায় অদ্ভুত অনুভূতি খেলা করতে লাগলো, যার সঠিক নাম অজানা মেশিনেরও। আদ্রিয়ান তাকে এরূপ মেসেজ কেন পাঠালো তা বুঝে উঠতে পারল না ঠিক। আর না ভাবার ন্যায় রক্তি মানসিক শক্তি পেল। দেখতে দেখতে মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে। তালুকদার বাড়ি সহ শেখ পরিবারেও চরম ব্যস্ততায় কাটছে দিন। সাথে চৌধুরী পরিবারও যোগ দিয়েছে। একসাথে দুটি জুটির বিয়ে বলে কথা, সেই আয়োজনে ব্যস্ত সকলে। সকাল সকাল সুফিয়া বেগম সারাদিনের রান্না একেবারে করে টিফিন প্যাক করে নিয়েছেন। 11টার দিকে বের হবেন। দীর্ঘপথের যাত্রা, বাইরের খাবার সন্তানদের খাওয়াবেন না বলেই মায়ের এই ব্যবস্থা। মনোয়ার শেখের ব্যস্ততারও শেষ নেই। আত্মীয়স্বজন কে যাচ্ছে এই লিস্ট করতে যায় অবস্থা তার। মেহরিন, শিফা, সায়ন নিজেদের ব্যাগ প্যাক করায় ব্যস্ত। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের পুরো অনুষ্ঠান আয়োজন করা হবে একটা দামি রিসোর্টে। রিসোর্টটি শহরের বাইরে অবস্থিত। চৌধুরী পরিবার নিজ দায়িত্বে এটি বুক করেছে অনুষ্ঠানের জন্য। অন্যদিকে সেদিনের সেই মেসেজের পর থেকে মেহরিন যেন আরও চুপচাপ হয়ে গেছে। আদ্রিয়ানের সাথেও কথা হয়নি এই কদিন। সেদিন সেই মেসেজে পাঠানোর উদ্দেশ্য কী ছিল এখনও ঠিক বুঝে উঠতে পারল না রমণী। আদ্রিয়ানের সাথে তার কীভাবে নতুন কোনো অধ্যায়ের সূচনা হবে। প্রথম দিকে আদ্রিয়ানের পাঠানো সেই রিসোর্টটির ঠিকানা মেহরিনের কাছে ধোঁয়াশা ছিল। সেই রিসোর্টের ঠিকানা কেন সেদিন আদ্রিয়ান তাকে পাঠিয়েছিল তা বুঝতে না পারলেও আজ ঠিকই বুঝতে পেরেছে, কারণ সেই রিসোর্টেই তাদের আজকের যাত্রা। তাদের বিয়ের সকল অনুষ্ঠান সেখানে আয়োজন করা হবে, আর সেখানে নতুন অধ্যায়ের সূচনা করবে আদ্রিয়ান চৌধুরী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।